কেউ একজন লাইভটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও তো, কেউ একজন লাইভটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে কেউ একজন লাইভটা একটু দিয়ে দাও। আবার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার করে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তো আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা যতটুকু পড়াইছিলাম তারপর থেকে আমরা এখন শুরু করব। যে গত ক্লাসে আমরা পড়াইছিলাম হচ্ছে কাজ আমরা শেষ করছিলাম। তো কাজ যদিও আমরা শেষ করছি, সেক্ষেত্রে অভিকর্ষীয় বলের ক্ষেত্রে কৃতকাজের জন্য ভালো করে খেয়াল করে দেখি। অভিকর্ষীয় বলের ক্ষেত্রে কৃতকাজের জন্য আমাকে একটু স্পেশালি করতে হবে কিছু ম্যাথ।
কিছু স্পেশালি আমাকে এটা বুঝতে হবে। তো আসো আমি সেই জিনিসটা তোমাকে একটু বলি, মনোযোগ দিয়ে খেয়াল করো। যে আমরা যদি বলি ভাইয়া ভালো করে খেয়াল করো, এখান থেকে এখানে মনে করো কোনো একটা বস্তু আছে, এখানে মনে করো কোনো একটা বস্তু আছে, এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমি এখান থেকে এতটুকু নিচে নামালাম, মনে খেয়াল করে দেখো, এই বস্তুটাকে এখান থেকে এতটুকু নিচে নামালাম, নিচে নামাইছি কিন্তু, তাহলে নিচে যদি নামাই তাহলে আমরা বলতে পারি তার যে স্মরণের দিক কোন দিকে, শুরুতে এখানে ছিল, শেষে এখানে আছে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এটাই হচ্ছে আমার স্মরণের দিক। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা আমার নিচের দিকে নামতেছে এবং তার যে স্মরণের মান, সেই স্মরণের মান এইচ, যেটা এই এইচটা হচ্ছে স্মরণের মান এবং এটার দিক হচ্ছে ভাইয়া নিচের দিকে। এবার আসো এখানে সেমভাবে একটা বস্তু আবার নিচ্ছি, আরেকটা বস্তু নিলাম। এবার আমরা ধরে নিলাম এবার এই বস্তুটা আমার ছিল হচ্ছে নিচে, নিচ থেকে তাকে আমি ধাক্কা দিয়ে উপরে তুললাম। যদি ধাক্কা দিয়ে উপরে তুলি এক্ষেত্রে তার স্মরণ কত, এক্ষেত্রে তার উলম্ব স্মরণটা সেটা হচ্ছে আমাদের এইচ, উলম্ব স্মরণটা কত, এইচ। এটার দিক কোন দিকে, বা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এর মানে হচ্ছে উপরের দিকে। এবার আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, এখানে আমাদের কয় ধরনের কাজ আছে, বা দুই ধরনের। একটা হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা, আর একটা হচ্ছে অভিকর্ষীয় বলের বিপরীতে, মানে যেটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা প্রযুক্ত বল পড়বো না, আমরা এখানে মেইনলি পড়তেছি অভিকর্ষীয় ক্ষেত্র, ওই কারণে অভিকর্ষীয় বল দ্বারা এবং তার বিপরীতে। এখন তোমরা আমাকে আনসার দিবা, এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর ক্ষেত্রে আমি তোমার কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন নাম্বার 1, আনসার দাও, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত? আমি এই বস্তুটাকে উপর থেকে নিচে নামায় আসলাম, এইচ পরিমাণ নিচে, বস্তুর যে ভরটা হচ্ছে এম, অভিকর্ষীয় ত্বরণ যেটা সেটা হচ্ছে জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হচ্ছে জি, আর তার যে মাস বহর সেটা হচ্ছে এম, অ্যান্ড যতটুকু হাইট পর্যন্ত যতটুকু তার ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এইচ। তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষীয় বলের বিপরীতে কৃত কাজ কত? কমেন্টে আনসার দাও। অভিকর্ষীয় বলের বিপরীতে, অভিকর্ষীয় বলের বিপরীতে কৃত কাজ কত? আনসার দাও। সিমিলারলি এখানে আমি তোমার 1 নম্বর কোয়েশ্চেন করলাম, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত জিজ্ঞেস করলাম, আর 2 নম্বর কোয়েশ্চেন করলাম, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কৃত কাজ কত? অভিকর্ষীয় বলের বিপরীতে কৃত কাজ যেটা, সেই কৃত কাজ কত তোমাকে জিজ্ঞেস করলাম। তোমরা দেখি আনসার দাও, আনসার দাও। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষীয় বলের বিপরীতে কৃত কাজ, আমি কমেন্ট দেখি। এখানে ক্ষেত্রগুলো খেয়াল করো, প্রথম ক্ষেত্রে হচ্ছে বস্তু এইচ পরিমাণ নিচে নামলো, আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তু এইচ পরিমাণ উপরে উঠলো। আমি কিন্তু পজিটিভ নেগেটিভ জিজ্ঞেস করি নাই, আমি তোমাকে ডিরেক্ট সরাসরি সূত্র সহ জিজ্ঞেস করছি। পজিটিভ নেগেটিভ তো অনেক আগেই পড়ে ফেলছো। প্লাস এম জি এইচ মাইনাস এম জি এইচ এরকম আনসার চাচ্ছি আমি। সবাই আনসার দিতে হবে।
আচ্ছা, এবার দেখি তাহলে আমরা আমাদের মতো করে বলি ভাইয়া, অভিকর্ষীয় বল দ্বারা হোক অভিকর্ষীয় বলের বিপরীত হোক, কৃতকাজ অলওয়েজ হচ্ছে mgh। এটা হচ্ছে কৃতকাজের মান, ধনাত্মক হলে প্লাস mgh, ঋণাত্মক হলো মাইনাস mgh। তো আসো আমরা এখানে দেখি অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ। তাহলে আমাদের এক্ষেত্রে বস্তু উপর থেকে নিচে নামতেছে, তাহলে আমরা সরণের দিক হচ্ছে নিচের দিকে। তো আমরা যদি এখানে কাউন্ট করি ভাই, আমাদের অভিকর্ষীয় বল mg, mg এর দিক কোন দিকে ভাই? mg এর দিক কিন্তু নিচের দিকে, mg এর দিক অলওয়েজ নিচের দিকে। তো আমরা দেখতেছি mg এর দিক নিচের দিকে, সরণের দিকও নিচের দিকে, তাহলে বল যেদিকে সরণও সেম দিকে, এর মানে বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক। কোন বল? অভিকর্ষীয় বল মানে ওজন, অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ ধনাত্মক মানে mgh। তো বুঝতেই পারতেছি এটা যদি mgh হয় উল্টাটা কি হবে? মাইনাস mgh। আর ব্যাখ্যা করতেছি না। এখানে আসি, অভিকর্ষীয় বল নিচের দিকে, সরণ আমার উপরের দিকে, তাহলে অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ কেমন? সেক্ষেত্রে ঋণাত্মক, কারণ অভিকর্ষীয় বল নিচের দিকে, সরণ উপরের দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস mgh। ওকে, আর অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ কেমন বা এটা মাইনাস mgh হলে এটা হচ্ছে প্লাস mgh। এবার আমরা আসি, আমরা পড়াশোনা করব এটা নিয়ে, অর্থাৎ স্বভাবতই হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কোনটা বেশি ইউজ করি। ধর প্র্যাকটিক্যাল লাইফে আমি কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে নামাইতে আমার কোনো একটা কষ্ট নাই, কেন ভাই? প্র্যাকটিক্যাল লাইফে তো এটা তো অটোমেটিক নেমে যায়, কারণ অভিকর্ষ বল আছে। কিন্তু নিচ থেকে উপরে উঠাইতে হলে কষ্ট। তাহলে দেখো, নিচ থেকে উপরে উঠানোর সময় অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ ধনাত্মক, এর মানে তোমাকে কাজ করা লাগে যে আমাদের সে উপর দিকে উঠতে চায় না, আমি তাকে জোর করে উঠাইলাম, এর মানে আমার দ্বারা কৃতকাজ কেমন? ধনাত্মক। এই যে কোনো একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরে উঠাই, আবারও বলতেছি, কোনো একটা বস্তুকে নিচ থেকে যদি উপরে উঠাই, নিচ থেকে যদি উপরে উঠাই, তাহলে আমরা বলতে পারবো অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ ধনাত্মক এবং তার মান হচ্ছে mgh। ওকে, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা এতটুকু বুঝলাম, এই টিস্যু একটা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এটা হচ্ছে অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ। এটা নিয়ে আমরা কি এখন থেকে ব্যাখ্যা করব। তাহলে আসলে আমরা এটা নিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে সামনের দিকে আগাই। এবার তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করব, তোমরা আনসার দিবে ইয়েস অর নো টাইপসের আনসার। মানে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি আমাকে আনসার দিবে হচ্ছে ইয়েস অর নো। তাহলে আসো আমরা কোয়েশ্চেনটা কে একটু খেয়াল করে দেখি। তোমাকে বললাম এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি থেকে কোনো একটা বস্তুকে মনে করো আমি এখানে নিয়ে যাচ্ছি, এই পয়েন্টে নিয়ে যাব। এখানকার কোনো একটা বস্তুকে আমি এই পয়েন্টে নিয়ে যাব, এতটুকু যে উলম্ব সরণ সেটা হচ্ছে এইচ, হাইটটা এইচ। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন? এখান থেকে বস্তুটাকে আমি প্রথমে এই পথে এখানে নিয়ে গেলাম, পথ নাম্বার 1। এরপরে তাকে আমি এই পথে এখানে নিয়ে গেলাম, এরপরে তাকে আমি সরাসরি এখানে নিয়ে গেলাম। তাহলে দেখো, পথে নাম্বার 1, পথে নাম্বার 2, তাহলে এটা হচ্ছে P1 মানে পথ 1, এটা হচ্ছে P2 মানে পথ 2, এটা হচ্ছে P3 মানে পথ 3। এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে, এই যে কোন একটা বস্তুকে এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে নিয়ে গেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে অভিকর্ষীয় বলের বিপরীতে, দেখো এখান থেকে এখানে তুলতেছি মানে আমাকে কষ্ট করতে হচ্ছে, অভিকর্ষীয় বলের বিপরীতে। আমার কোয়েশ্চেন হলো অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ ধনাত্মক নাকি ঋণাত্মক, সমান নাকি অসমান। এই তিনটা কেস, এই পথে উপরে তুললাম, এই পথে উপরে তুললাম, এই পথে উপরে তুললাম, অভিকর্ষীয় বল দ্বারা কৃতকাজ তিনোটার ক্ষেত্রে সমান নাকি অসমান। আমাদের সমান নাকি অসমান এটা বললেই হবে। তাহলে একটা হচ্ছে ডব্লিউ পাথ 1, আরেকটা হচ্ছে ডব্লিউ পাথ 2, আরেকটা হচ্ছে ডব্লিউ পাথ 3। তিনটা পথ, এই তিনটা পথে কৃতকাজ সমান নাকি ভিন্ন তোমরা একটু বলো দেখি। সমান নাকি ভিন্ন একটু কও।
তোমরা সবাই আনসার ভুল দাওনি, সবাই আনসারটা শুদ্ধ দিছ। গ্রেট গ্রেট, আসলে ঠিক 3 ক্ষেত্রে কৃতকাজ কেমন? সমান। ওই দিন আমরা প্রমাণ করে দিয়েছিলাম কোন একটা বস্তুকে অভিকর্ষীয় বলের বিপরীতে, বা আমি লাইনটা একটু লিখে দিই আজকে, ওই দিন মনে হয় লিখে দিই নাই, আমার মনে নাই, লিখে দিলে তো লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিপরীতে, কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিপরীতে ঊর্ধ্বে গমন করাতে হলে, ঊর্ধ্বে গমন করাতে হলে কৃতকাজের মান পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না, উলম্ব সরণের উপর নির্ভর করে, উলম্ব সরণের উপর নির্ভর করে, উলম্ব সরণের উপর নির্ভর করে। তাহলে কৃতকাজ আমি কোন পথে গেছি সেই পথের উপর ডিপেন্ড করতেছে না, কৃতকাজ সমান। আর প্রত্যেকটা পথের ক্ষেত্রে কৃতকাজ mgh, এইচ, কিন্তু এই এইচটা হচ্ছে উলম্ব সরণ, উলম্ব সরণ। উলম্ব সরণ মানে কি? ভূমির সাথে লম্বালম্বী, ভূমির সাথে লম্বালম্বী, অভিকর্ষজ ত্বরণ জি যেদিকে কাজ করে ওই বরাবর ভূমির সাথে লম্ব বরাবর, ভূমির সাথে লম্ব বরাবর তার কতটুকু সরণ হয়েছে সেই উলম্ব সরণটা কাউন্ট করতে হবে। আজকে থেকে ঠাড়া মুখস্থ, এটা হচ্ছে আমার টিএম কনসেপ্ট। আজকে মারাত্মক লেভেলে কিছু ম্যাথ করাবো, যে ম্যাথগুলো তুমি তোমার বইতে সরাসরি পাবা না, কনসেপ্ট পাবা না, কিন্তু ম্যাথ পাবা। কিন্তু ম্যাথগুলো করতে গেলে তোমরা হাঁপাই যাবা। আজকে থেকে হাঁপানোর কোনো দরকার নেই, সাথে আছে এই মোবাইল ম্যাথগুলোর কনসেপ্টটা কী সেটা আমরা জানা চাই। তাহলে আসো এটা ঠাড়া মুখস্থ করে ফেলবো। W = mgh ফর্মুলার এইচ মান হচ্ছে উলম্ব সরণ। কি সরণ? উলম্ব সরণ। কি সরণ? উলম্ব সরণ। এখান থেকে তুমি এখানে গেলা, যে পথেই যাও না কেন, লম্বালম্বী উলম্ব, লম্বালম্বী উলম্ব, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর যতটুকু সরণ হয়েছে এটাই হচ্ছে আমাদের কি? উলম্ব সরণ, এইচের মান, এবং এটা এইচের সমান। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা আমাকে বলো। আমাদের পথের উপর নির্ভর করতেছে না, এই যে উলম্ব সরণটার উপর নির্ভর করতেছে, এটা আমরা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা কও। স্নেহা ইসলাম, ভাইয়া মাইনাস হবে না? আমি বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে তুলতেছি, এর মানে এইচের মান উপরের দিকে, অভিকর্ষজ বল নিচের দিকে। তাহলে অভিকর্ষ বলের কারণে কৃতকাজ ঋণাত্মক, বাট আমি বলছি অভিকর্ষীয় বলের বিপরীতে। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক মান হচ্ছে অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ ধনাত্মক। একটু আগে লাস্ট কনসেপ্ট। স্নেহা আশা করি আনসার পাইছো। এটা তো অনেকে ঝামেলা করে, আর এখানে পাশে লিখে রাখবা, যথেষ্ট নয়, আরো কিছু জানতে হয়। না হয় পরে পস্তাতে হয়। এই তুমি বললা ভাইয়া অভিকর্ষীয় বলের বিপরীতে কোন একটা বস্তুকে ভূমি থেকে আমি উপরের দিকে তুলব ঊর্ধ্বে গমন করানোর জন্য, অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজটা ধনাত্মক। সেই কৃতকাজ বের করার সূত্র হচ্ছে W = mgh, যেখানে এইচ মানে হচ্ছে বস্তুর উলম্ব সরণ। এর মানে ভূমির সাথে লম্বালম্বী অবস্থায় সরণ কতটুকু, এই সেই উলম্ব সরণটা মিন করে। এখন আমার কথা হচ্ছে পাশে লিখে দিয়েছি, এই যে আমরা এই জিনিসটা শিখেছি সেটা আমার জন্য যথেষ্ট নয়, এর জন্য আরও কিছু জানতে হয়। আর যদি তুমি না জানো তাহলে পরে কিন্তু পস্তাতে হয়। আমার স্টুডেন্ট পস্তাবে, এটা তো হইতে পারে না। ওই কারণে আমরা আরেকটু সামনের দিকে ব্যাখ্যা একটু করি না। তার আগে বলো এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এটা আমাদের ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা একটু সামনের দিকে যাই। কারণ মেহানিমিম বলতেছে কেন এগুলো লিখবো, কারণ হচ্ছে তুমি এতটুকু জানলে
পরীক্ষায় বাস খাওয়ার সমূহ সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু ম্যাথে। তো আমরা সেই জিনিসটা 100% ক্লিয়ার করবো আজকে। ওকে, ভালো কথা, ভালো কথা। ভালো কথাটা হচ্ছে কি দেখো, এখন ভাইয়া আপনি আমাকে একটা কথা বলছেন না, আমি বুঝে গেছি। হ্যাঁ, বুঝছই তো। এবার সেই বুঝার জন্য তোমাকে নতুন করে একটা জিনিস শেখাই। সেটা কি দেখো, এখন ভালো কথা যে আমাদের মনে করেন ভাইয়া এখানে একটা বস্তু আছে, দেখতেছো, ভালো কথা। এই বস্তুটা আমার এখানে আছে, ভালো কথা, বর্তমানে এখানে রাখলাম। এই বস্তুটা আমার ইচ্ছে হলো কোন পথে গেছে তার উপর নির্ভর করতেছে না, এখানে নিয়ে গেলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি যে বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গেলেন, আপনি যে কাউন্ট করবেন উলম্ব সরণ, আচ্ছা ভাইয়া বস্তুর কি পয়েন্ট, আমার এই বস্তুর মধ্যে তো হাজার হাজার পয়েন্ট আছে, এই বস্তুর মধ্যে তো হাজার হাজার পয়েন্ট আছে, আপনি পয়েন্ট কোনটা কাউন্ট করবেন? আপনি কি পয়েন্ট এটা কাউন্ট করবেন, নাকি আপনি পয়েন্ট এটা কাউন্ট করবেন, নাকি ভাইয়া আপনি পয়েন্ট এটা কাউন্ট করবেন, নাকি আপনি ভাইয়া এটা কাউন্ট করবেন, নাকি যেটা ইচ্ছে সেটা কাউন্ট করবেন? আমার কি কোনো নিয়ম আছে? অবশ্য নিয়ম আছে, যেটা আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে বলে আছে। সেই নিয়মটা কি সেটা আমরা এখন দেখব। এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে আসো, সেই নিয়মটা তোমাদেরকে আজকে না বললে নয়। সেটা হচ্ছে, মনে করো, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমি মনে করো একটা লম্বা পাইপ নিলাম, এই যে পাইপটাকে এখান থেকে এখানে তুললাম, ভালো কথা, অবশ্যই ভালো। একটা পাইপকে তুমি উপরে তুলছো, অবশ্যই ভালো, এর মানে তুমি কাজ করছো, তুমি অবশ্যই ভালো। এখন আমার কথা হচ্ছে ভাইয়া আপনি যে বলছেন উলম্ব সরণ, সেটা কীভাবে বের করবেন? আসেন ভাইয়া, কোনো একটা বস্তুর সরণ কতটুকু হয়েছে সেটা আমরা কিভাবে বের করি? আসলে প্রত্যেকটা বস্তুর মধ্যে ভর কেন্দ্র নামে একটা জিনিস আছে। দেখো, আমার দুইটা জিনিস, একটা হচ্ছে ভর কেন্দ্র আর একটা হচ্ছে ভার কেন্দ্র। এই অধ্যায়ে ভর বার এটা কোনো ফ্যাক্ট না, কারণ আমরা সবগুলো সুষম বস্তু নিয়ে আলোচনা করব। কিন্তু তুমি যখন নেক্সট অধ্যায়ে যাবা, মহাকর্ষ অভিকর্ষ, সেখানে ভর কেন্দ্র কি ভার কেন্দ্র কি দুইটার মধ্যে পার্থক্য কি আমরা ক্লিয়ার কাট ব্যাখ্যা করব। এখন তোমার কাছে দুইটাই সমানে সমান। তাহলে আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র বলতে বস্তুর সেন্টারটাকে বুঝবো। এটাই হচ্ছে বস্তুর ভর কেন্দ্র, এটাই হচ্ছে বস্তুর সেই কাঙ্ক্ষিত ভর কেন্দ্র। এতদিন কোথাও বলা একটা লাইন বলা আছে কোথায়? দেখো, তোমার চোখ অন্যদের চোখের মতো না, তোমার চোখ আমার মতো। আমি যেভাবে পড়াবো সেটার মতো। যেমন মনে করো, অনেকে তোমাকে দেখার পর, যেমন তুমি মনে করো এভাবে হাঁটতেছো, আমাদের ওই যে আমরা যখন ইন্টারমিডিয়েটে একটা স্যারের কাছে জুলজি পড়তাম, উনি বলে যে জুলজি এমনভাবে পড়বা যাতে করে রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, সবাই দেখতেছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তুমি দেখতেছো একটা কঙ্কাল হেঁটে যাচ্ছে, তার পাঁজরের অনেকগুলো অস্থি, বক্ষপিঞ্জরের অস্থি, এগুলো আমি দেখতেছি। তোমার কাছে এরকম চোখ থাকতে হবে, স্ক্যান করে ফেলছো চোখ দিয়ে। হ্যাঁ, আমাদের চোখটাও এরকম ফিজিক্সের চোখ হইতে হবে, স্ক্যান করে ফেলবো। সবাই বলতেছে বস্তুর সরণ 5 মিটার। আমি বলবো বস্তুর ভর কেন্দ্রের সরণে 5 মিটার। এই যে আমরা বলি কোন একটা বস্তুর সরণ, অ্যাকচুয়ালি সরণ বলতে আমরা কি বুঝি? বস্তুর ভর কেন্দ্রটা কতটুকু সরে গেল, কারণ তার সম্পূর্ণ ভর সেখানেই কেন্দ্রীভূত থাকে। ভর কেন্দ্র কাকে বলি? কোনো একটা বস্তুর সম্পূর্ণ ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে আমরা মনে করি তাকে আমরা বলি ভর কেন্দ্র। যেমন পরমাণুর নিউক্লিয়াসে তার সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকে, ভর কেন্দ্র। এই যে সবাই বললো বস্তুর সরণ 5 মিটার, আমি কানে শুনবো, আমি চোখে দেখবো বস্তুর ভর কেন্দ্রের সরণ 5 মিটার। এর মানে সরণ বলতে আমরা কার সরণ বুঝি? আমরা ভাইয়া ভর কেন্দ্রের সরণ বুঝি। এবার এই বস্তুটাকে এভাবে করে নাচাই এখানে নিলা, নো প্রবলেম ব্রাদার। আমরা বলবো যেভাবে নাও না কেন, এই তার ভর কেন্দ্র, সে এখানে ছিল, হোয়াট এভার, নো প্রবলেম। ভর কেন্দ্র কোথায় আছে সেটা ফ্যাক্ট। তাহলে ভর কেন্দ্র শুরুতে ছিল এখানে, ভর কেন্দ্র শেষে আমার এখানে। এই দুইটার যে লম্বালম্বি যে সরণটা, লম্বালম্বি,
এই সরণটাকে আমরা বলতেছি এইচ, এটাকে আমরা বলতেছি এইচ। এই যে এইচ, এইচ মানে কি আজকে থেকে জেনে রাখো, এইচ মানে হচ্ছে ভরের কেন্দ্রের উলম্ব সরণ। বইয়ের কোথাও লেখা থাকবে না, কিন্তু এই কথাটা আমরা জীবনে ভুলতে পারবো না। তাহলে আমাদের ভরকেন্দ্রের উলম্ব সরণটাকে আমরা বলতেছি এইচ। আজকে থেকে মনে প্রাণে তুমি বিশ্বাস করিতে হবে, উঠিতে বসিতে বিশ্বাস করিতে হবে, এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। না হয় তোমাকে ক্লাস থেকে অনেক সময় করিতে পারে অপসারণ। কারণ এই যদি তুমি ভরকেন্দ্রের উলম্ব সরণ এটা না জানো, অনেক ম্যাথ মিলাইতে পারবা না। আর ভরকেন্দ্রের উলম্ব সরণ এটা যদি জানো, দুনিয়ার সব ম্যাথ মিলবে, কারণ এটা হচ্ছে পিওর বেসিক। তাহলে আজকে থেকে চিল্লাইয়া বলো, বাসার মধ্যে চিল্লাইয়া তুমি সবাই শুনাই দিবা, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। বলতে থাকো, আমার সাথে বলতে থাকো। ক্লাস হইলে আমি এখন পিঠে পিঠে বলাই থাক, এখনও বলো, বাসায় চিল্লে চিল্লে বলো আমার সাথে সাথে। W = mgh, ফর্মুলায় এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। আবার বলো, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। হাসতেছো কেন? বলো, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। মনে মনে বললে হবে না, আরও বলো, জোরে বলো। এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। আরও জোরে, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। আমি জানি তাও তোমরা অনেকে বলো নাই, ওকে সমস্যা নেই, আমরা বুঝে গেছি এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই জিনিসটা যদি মাথার ভিতর ঢুকে ফেলতে পারো ভাই, জীবনে এই ধরনের মেয়েতে আর কোনো কনফিউশন অ্যারাইজ হবে না। নো কনফিউশন, নো কনফিউশন, শুধুমাত্র আমাদের দিতে হবে অ্যাটেনশন। বলো বুঝছি কিনা? এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। ক্লিয়ার কিনা বলো? আজকে থেকে শিখে গেছো অভিকর্ষীয়। আমরা এই যে অভিকর্ষীয় বলের দ্বারা বিরুদ্ধে যেটাই বের করি না কেন, W = mgh যে ফর্মুলা, এই ফর্মুলায় এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ, ভরকেন্দ্রের উলম্ব সরণ, ভরকেন্দ্রের উলম্ব সরণ। এই কথাটা মাথায় রাখতে হবে। এবার তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। এখন তুমি প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারবা। মনে করো আমি এখানে তোমাকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। প্র্যাকটিক্যালি একটু যদি দেখাই, দেখো তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। এখন প্র্যাকটিক্যালি কেমনে দেখাবো? হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। ওকে, ওই যে এবার দেখো, তাহলে দেখো এখানে আমার একটা বস্তু আছে। আমি এই বস্তুটাকে এখান থেকে ধরে এখানে আনলাম, এখানে বসাই দিলাম। এখন জিজ্ঞেস করলাম এইচ মানে কি? তুমি আমার আনসার দিবা ভরকেন্দ্রের উলম্ব সরণ। এইচ মানে কি? ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাহলে আমার এই যে বস্তুটা, এটাকে এখান থেকে আমি এখানে নামাইলাম। এইচ মানে কি? ভরকেন্দ্রের উলম্ব সরণ। সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে, এই যে মনে করো আমার এখানে একটা আয়না আছে, এই আয়নার পুরা যে বডিটা, এই পুরা বডিটার একটা ভরকেন্দ্র আছে। এই যে তার ভরকেন্দ্রটা আছে, এই ভরকেন্দ্রের উলম্ব সরণটা কতটুকু সেটা জানতে হবে। দেখো আমি ধরে নিলাম ভাই এই পয়েন্ট যেটা, এই পয়েন্টে ভরকেন্দ্র আছে। এই পয়েন্টে যদি ভরকেন্দ্র থাকে ভাই, এটা আমার এই টেবিলের উপর আছে, আমি টেবিল কাউন্ট করতে পারবো না ভাই। এটা টেবিলের উপর আছে, টেবিল কি কাউন্ট করবো? না 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 না। এই মনে করো আমার যে আয়নাটা, একটু খেয়াল করে দেখো, এই যে আমার আয়নাটা, এই আয়নাটার মনে করো ভরকেন্দ্র হচ্ছে, এই আয়নাটার ভরকেন্দ্র হচ্ছে মনে করো এক্স্যাক্টলি এখানে। তাহলে এটা আমি ধরে নিলাম পুরো আয়নার ভরকেন্দ্র। তাহলে দেখো এটা আমার পুরো আয়নার ভরকেন্দ্র। এই যে আমি এটাকে আনি এখানে বসাইলাম। এখন
তুমি কখনো এটা বলতে পারবা না ভাইয়া আপনি এখান থেকে তুলে এখানে বসাইছেন মানে এখান থেকে এতটুকু না, না, সে যেখান থেকে যেখানে যাক তুমি তাকাই থাকবো হচ্ছে এই পয়েন্টটার দিকে, এই পয়েন্টটার দিকে। আমি এখান থেকে তুললাম, বস্তু টেবিলের উপর আছে, বাট তুমি টেবিলের উপর থেকে কাউন্ট করতে পারবা না, তোমাকে কাউন্ট করতে হবে ওই ভরকেন্দ্র এখন এখানে আছে, এখান থেকে এখানে সরাই দিলাম, এই যে ভরকেন্দ্র এখানে আছে, আদি শেষ, আদি শেষ, আদি শেষ, প্রাথমিক অবস্থায় কোথায়, শেষ অবস্থায় কোথায়। মনে করো আমার এখন ইচ্ছে হলো এই বস্তুটাকে আমি এখান থেকে ধরলাম, ধরে আমার ইচ্ছে হলো আমি কিছুক্ষণ এটাকে ঘুরাইলাম, আমার ইচ্ছে হচ্ছে আমি ঘুরাচ্ছি, ঘুরাইয়া 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 উড়াইয়া ধুরাইয়া এখানে আইনা রেখে দিলাম, দ্যাটস ইট। তুমি কাউন্ট করবা শুরুতে ছিল ভরকেন্দ্র কোথায়, বর্তমানে কোথায়, এই দুইটা ভরকেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে আমরা বলতেছি ভরকেন্দ্রের উলম্ব সরণ, ভরকেন্দ্রের উলম্ব সরণ। এবং এখান থেকে আমরা এইচ বের করতে পারবো। বলো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। এই কথা ক্লিয়ার কিনা বলো, বুঝছো কিনা, বুঝলে আমি ক্যামেরা আবার আগের মতো সেট করি, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। জীবনে আর ভুল করা যাবে না। এই সবাই কমেন্টে বলো W=mg ফর্মুলা, এইচ মানে কি, এইচ মানে কি, এইচ মানে কি, কমেন্টে বলো, আমি আমার সেটআপটা একটু ঠিক করি। বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। এইচ মানে কি, এইচ মানে কি, এই জিনিসটা জানলে আর আজকে অনেকগুলো প্রচুর ম্যাথ করাবো, আজকে অনেকগুলো ম্যাথ করাবো। ভরকেন্দ্রের উলম্ব সরণ মাথায় ঢুকে ফেলতে হবে ভাই, আজীবনের জন্য মাথায় ঢুকে ফেলবা, মাথা থেকে বের হওয়া যাবে না আর কখনো। তোমরা যদি কেউ পিটিয়ে পিটিয়ে বলে না তুই বল এইচ মানে সরণ, তাও তুমি তার মাথার উপর বলবা না এটা হচ্ছে উলম্ব সরণ, এটাও বলবা না, এটা বলো ভরকেন্দ্রের উলম্ব সরণ। কারণ আমরা যেটা বলছি এটাই ঠিক, ঠিক 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 ঘড়ি কাটা করে টিক টিক, ওই কারণে আমরাই ঠিক। যাক সবাই বুঝে গেছি, এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। এবার আসো তোমাদেরকে ম্যাথ করানো শুরু করে দিই, ম্যাথ করানো শুরু করে দিই। এই ধরনের ম্যাথগুলো খুবই 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 মজাদায়ক, কিন্তু অনেকেই আমাদের করতে পারে না। এই ধরনের ম্যাথগুলো খুবই মজাদার, কিন্তু অনেকে আমাদের করতে পারে না। তো আসো এই ম্যাথগুলার আমাদের বৈশিষ্ট্য একটু দেখো। তো এক নম্বর একটা বৈশিষ্ট্য যদি আমরা দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। এক নম্বর একটা ম্যাথ হচ্ছে এরকম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার একটা বই আছে, হ্যাঁ একটা বই আছে। তো যে বইটা আছে সেই বইটা মনে করো, বইটাকে আমি এদিক থেকে দেখতেছি, দেখলে মনে করো বইটা দেখতে এরকম মনে হচ্ছে। আমি একটা বই নিই, আমার এখানে অনেকগুলো বই আছে, একটা বই নিয়ে নিই। একটা মোটা বই নিলাম, এটা একটু মোটা আছে। মনে করো এই যে আমাদের এরকম একটা বই আছে, হ্যাঁ মনে করো এরকম না, এরকম একটা বই আছে, এরকম একটা বই আছে। এই বইটাকে এভাবে থেকে আমি এভাবে দাঁড় করাই দিব। মনে করো এটা হচ্ছে ভূমি, এই যে ভূমিতে একটা বই আছে না, জি আছে। এই যে বইটা ভূমিতে আছে, এখান থেকে এভাবে তাকে দাঁড় করাই দিব। আবারও বলতেছি, বইটা ভূমিতে এভাবে আছে, এখান থেকে তাকে এভাবে দাঁড় করাই দিব, এভাবে আছে এভাবে দাঁড় করাই দিব। এখন আসো, তাহলে আমি যদি তুমি চিন্তা করে দেখো ভাই, এই যে আপনার হাতে বইটা আছে, এই বইটার এইচ যদি বের করতে হয় ভাই, আপনি বইটা আমাদের এভাবে রাখছিলেন, এই বইটা এভাবে রাখছিলেন, আমি আরও বড় করে দেখাই, হ্যাঁ আরও বড় করে দেখাই। ভাইয়া আপনি বইটা এভাবে রাখছিলেন, প্রাথমিক অবস্থায় বইটা ছিল হচ্ছে আমার এরকম, আপনি এই বইটাকে দাঁড় করাই দিয়েছেন। তাহলে আমি এই বইটাকে যদি দাঁড় করাই দিই, এই যে এখান থেকে দাঁড় করে এভাবে দাঁড় করাইলাম, সে যখন খাড়াই গেছে, এটাই তো আমার ভূমি, এটাই তো আমার সেই কাঙ্ক্ষিত ভূমি। সে যখন দাঁড়াই গেছে, দাঁড়ানোর পর সে কেমন দেখো, এই যে দাঁড়ানোর পর সে এটাই আমার সেই কাঙ্ক্ষিত বই,
দেখো এই বইটা ছিল এভাবে, দাঁড়াইও হয়ে গেছে এরকম, ছিল এভাবে দাঁড়াইও হয়ে গেল এরকম, ছিল এভাবে দাঁড়াইও হয়ে গেল এরকম। এখন আসো আমি যে কাজটা করব, এই বই এখান থেকে কৃত কাজ বের করব। তোকে প্রশ্ন করা হবে এই বইটাকে ভূমি থেকে এখান থেকে এভাবে দাঁড় করাইতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হয়, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতে হয়। W = mgh। এম এর মান দেওয়া থাকবে, জি এর মান মুখস্থ, এইচ এর মান বের করতে হবে। সবাই কনফিউজড হয়ে যাবে কীভাবে এইচ এর মান বের করে। টেনশন নাই, একটু আগে মাথায় বলছিলাম এইচ মানে কি, ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ভাই ভর কেন্দ্রটা কোথায় আছে। আমার হাতে যে বইটা আছে এই বইটার ভরকেন্দ্র কোথায় আছে সেটা আমি তোমাকে দেখাই। এই বইটা যখন আমি এভাবে রাখবো, এই বইটার এটার ঠিক মাঝখানে, এদিকে ঠিক মাঝখানে, আবার এখানকার ঠিক মাঝখানে, মানে বুঝছো তো। এই বইটাকে যদি তুমি ফুটা করে দিতা, এই বইটাকে ফুটা করে যদি মাঝখানে তাকাইতাম, মনে করো এই মাঝখানে আমি গেলাম, এই বইয়ের মাঝখানে, এই মাঝখানে এখানেই হচ্ছে আমার ভরকেন্দ্রটা আছে, এখানে এই যে এটা আমার ভরকেন্দ্র। কিন্তু আমি তো এখান থেকে দেখতেছি না, এই ভরকেন্দ্রটাকে আমি এক সাইড থেকে দেখতেছি। এই যে ভাইয়া ভরকেন্দ্র এই বরাবর আছে, এই ভরকেন্দ্রটা এই বরাবর আছে। তাকে যখন দাঁড় করাই দিলাম ভাইয়া ভরকেন্দ্রটা এই বরাবর আছে। এই ভরকেন্দ্র উলম্বভাবে কতটুকু সরিয়ে আছে সেটাকে আমাদের বিজ্ঞানীরা এইচ বলি আছে। এতটুকু বুঝছো কিনা বলো। ভরকেন্দ্রের সরণ, তাহলে আমাকে দেখতে হবে শুরুতে ভরকেন্দ্র কোথায় ছিল, শেষে ভরকেন্দ্র কোথায় আছে। এই দুইটা ভরকেন্দ্রের যে পার্থক্য, এই দুইটা ভরকেন্দ্রের যে পার্থক্য সেটা হচ্ছে এইচ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দেখেন ভাইয়া ভরকেন্দ্র এটাই, বইয়ের ভরকেন্দ্র নির্দিষ্ট এখানে আছে, তাও নির্দিষ্ট। এই ভরকেন্দ্রটা আগে ছিল এখানে, বর্তমানে এখানে, এটাই আমার এইচ। আগে বলো আমরা এটা বুঝছি কিনা, এইচ কেন এটা হয়েছে সেটা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। কেন এটা এইচ হয়েছে বুঝছি কিনা বলো। এই কনসেপ্টটা সবচেয়ে মারাত্মক, কারণ আমরা ম্যাক্সিমাম এইচের মিনিংটা জানি না। ভর কেন্দ্রের উলম্ব সরণ, শুরুতে ভরকেন্দ্র কোথায় ছিল, শেষে ভরকেন্দ্র কোথায় ছিল, দুইটার লম্বালম্বি দূরত্ব যতটুকু সেটাই হচ্ছে এইচের মান। আমরা এইচের মানটা বসাতে জানি না, মুখস্থ করে ফেলতে হবে। এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তোমাকে মানুষ মারলেও মারুক কাটুক, তুমি একটা জিনিস বিশ্বাস করবা, এইচ মানে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাকে দেখাই দিবা আপনি যে আমাকে মারতেছেন ভরকেন্দ্রের উলম্ব সরণ এতটুকু হয়েছে, এরপর সে দেখবে যার মারামারি ছাইড়া দিবে। এবার আসো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি। দেখো তোমাকে পরীক্ষা কী দেওয়া থাকবে, এটা মনে করো এ এতটুকু অংশ, এটা দেওয়া থাকবে মনে করো এ, আর এতটুকু অংশ এটা দেওয়া থাকবে বি। এবার তোমাকে বলা হবে বস্তুর ভর এতটুকু, জি মুখস্থ জানো, এইচের মান দেওয়া থাকবে, এইচের মান বের করতে হবে। তোমাকে বলে দিবে এই দিকে দৈর্ঘ্য কত, এই দিকে দৈর্ঘ্য কত। এখান থেকেই তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ। এ বি আকারে দিবে না, এর মান মনে করো 10 সেন্টিমিটার, বি এর মান মনে করো 5 সেন্টিমিটার, এরকম দিল আর কি। হ্যাঁ ওকে, আমি এ বি আকারে দিচ্ছি কারণ আমি চাচ্ছি তোমাদের এটা শর্টকাট শিখে ফেলতে। আসো তাহলে আমরা এখান থেকে কী পাবো, কী পাবো, দেখো কী পাবো ভাই। এটা বি, হ্যাঁ বি। এটা এ, হ্যাঁ এ। তাহলে বলো তো এটাও নিশ্চয়ই এ, কারণ এই বইটাই তো এখানে আমার দাঁড়াইছে। হ্যাঁ এটাই এ। ওকে ওকে, তাহলে আমি ভূমি থেকে যদি চিন্তা করি, প্রাথমিক অবস্থায় ভূমি থেকে বরকেন্দ্রটা কতটুকু উপরে আছে ভাইয়া। প্রাথমিক অবস্থায় ভূমি থেকে বরকেন্দ্রটা b/2 পরিমাণ উপরে আছে, কারণ তুমি দেখো না এটাই আমার ভূমি। বস্তুর এই অংশটা যদি বি হয় তাহলে নিশ্চয়ই এটার ঠিক মাঝখানে এই পয়েন্টটা আছে। জি ভাইয়া, তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে, b/2। এবার তুমি আমারে বলো তো এই পুরোটা যদি এ হয়, বরকেন্দ্র ঠিক মাঝখানে আছে, তাহলে ভূমি থেকে বস্তুর লাস্ট যে অবস্থান সেটা কতটুকু উপরে আছে ভাই, a/2। তাহলে দেখো আমি বলবো যখন আমি শুরু করছি তখন বস্তু ভূমি থেকে b/2 উপরে, যখন আমি শেষ করলাম বস্তু ভূমি থেকে a/2 উপরে। তাহলে আমার কথা হচ্ছে এই যে মাঝখানে যে অংশটা, এই অংশটা নিশ্চয়ই আমার এইচ। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু টোটালটা এতটুকু হচ্ছে a/2,
তার থেকে b/2 বাদ দিলে হয়ে যাচ্ছে a/2 মাইনাস b/2। এর মানে হচ্ছে আমরা বলতে পারি a মাইনাস b ডিভাইড বাই 2, এটা হচ্ছে এইচ এর মান। তুমি এই ধরনের ম্যাথে একটাই ঝামেলা আমাদের এইচ বের করা, এইচ যে বের করতে পারে তার ম্যাথ শেষ। এটা আমরা শিখেছি, বেশ বলো বুঝছে কিনা। আমি আবারও বলতেছি, তাহলে ভাইয়া ভূমি থেকে তোমাকে চিন্তা করতে হবে ভর কেন্দ্র প্রথমে কোথায় ছিল, শেষে কোথায় আছে। আমার কথা হচ্ছে এখানে আর এখানে। পুরোটা যদি এ হয়, এ অংশটা a/2, এ অংশটা a/2। পুরোটা যদি বি হয়, এ অংশটা b/2, এ অংশটা b/2। তোমার যেভাবেই চিন্তা করতে ইচ্ছা হয় সেভাবে চিন্তা করো, আমার মতো চিন্তা করার দরকার নাই। আমার কথা হচ্ছে তুমি যদি অন্যভাবে চিন্তা করে এই দূরত্বটা বের করতে পারো, দ্যাটস ইট। এবং অবশ্যই অবশ্যই তোমার এই মানটাই বের হবে, যেভাবে চিন্তা করো। দুনিয়া উল্টে যাক, ভরকেন্দ্রের উলম্ব সরণটা থেকে যাক, আমাদের এখান থেকে কৃত যাক বের হয়ে যাক, তাও দুনিয়া উল্টে যাক, আমার কোনো সমস্যা নাই থাক। ওই বুঝছো কিনা কও, বুঝছো কিনা কও। ওই বিবি মরিয়ম, তুমি বুঝছো? বিবি মরিয়ম নাকি বুঝে নাই, তার জন্য আমি আবার বুঝাই। দেখো বিবি মরিয়মের জন্য আমি আবার বুঝাচ্ছি, অন্য যারা বুঝে নাই তারাও এই সুযোগে বুঝা নাও আবার, আশা করি সবার বুঝার কথা। এই মনে করো প্রাথমিকভাবে আর একটু মোটা করে আঁকি, তাহলে সুবিধা। এরকম ছিল মোটা। ভাই এটার ভরকেন্দ্র কোথায়? এই বস্তুটাকে তুমি এভাবে, তাহলে ভরকেন্দ্র কোথায় আছে? এবার তুমি চিন্তা করো, এটা হচ্ছে ভূমি উলম্বালম্বী, প্রাথমিক অবস্থায় এখানে ভরকেন্দ্র, শেষ অবস্থায় এখানে। একটা বই আমার এরকম ছিল, এই বইটাকে এভাবে দাঁড় করাই দিছি। একটা বই আমাদের এরকম ছিল, এই বইটাকে দাঁড় করাই দিছি। তাহলে ভরকেন্দ্র আগে এখানে ছিল, দাঁড় করানোর পর এখানে চলে আসছে। ভরকেন্দ্র কোথায় গেছে আমার কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে ভরকেন্দ্রটাকে আমি টার্গেট করব। ভরকেন্দ্র শুরুতে এখানে ছিল, শেষে এখানে আছে। তো পরীক্ষায় তোমাকে তো বলে দিবে এই অংশটার দৈর্ঘ্য প্রস্থ, তাহলে তোমাকে বলে দিল এতটুকু অংশ হচ্ছে এ, এতটুকু অংশ হচ্ছে বি। এই তুমি এই বইটাকে দাঁড়া করালে দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যায়? অবশ্যই না ভাই, এই অংশটা জাস্ট ঘুরে গেছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো ভাই এটা যদি বি হয় এটাই আমার বি, এটা যদি এ হয় এটাই আমার এ, কারণ বইটাই তো দাঁড়াইছে। হ্যাঁ, এই পয়েন্টটা ভূমি থেকে কতটুকু উপরে? ভাইয়া পুরোটা যদি এ হয় এটা নিশ্চয়ই ভূমি থেকে a/2 পরিমাণ উপরে। এই পয়েন্টটা ভূমি থেকে কতটুকু উপরে? ভাইয়া এটা যদি বি হয় এটা b/2 পরিমাণ উপরে। এখন তুমি চিন্তা করে দেখো, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে হবে। তো তুমি দেখতেছ এই পুরো অংশটা a/2, নিচের অংশটা b/2, আর মাঝখানের এই যে লাল অংশটা এটাই তোমার এইচ। এবার বিবি মরিয়ম, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যদি জানো এটা a/2, তুমি যদি জানো এটা আমার b/2, তাহলে তুমি আমাকে এখন বলো তো এইচ এর মান কি হওয়া উচিত? বিবি মরিয়ম বলবো, আর কেউ বলিও না। এই বিবি মরিয়ম তাড়াতাড়ি বলো, তুমি এবার আমাকে আনসার দাও, এইচ এর মান কত তোমার বলে তোর মনে হয়? তোমার কি মনে হচ্ছে? তোমার মন কি করছে? এই লাইনে চলে আসছে a/2 মাইনাস b/2। যাও, তুমি যেহেতু কইছো তোমার কথা আমি রাখবো। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি এইচ সমান কি? পুরোটা a/2 ভাইয়া, a/2, তার থেকে b/2 বিয়োগ করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমার এইচ এর মান।
কত সোজা। তাহলে আমাদের এখান থেকে সিঙ্গেল বলা যায় a-b/2। কি করবা এক্সামে তুমি যে কাজটা করবা এইটা বের করবা, কাজ শেষ। এই বিমোরিয়াম বুঝছো না? এই বুঝছো কিনা বলো, বিমোরিয়াম বুঝছো কিনা? তুমি যখন বুঝবা বুঝছো তখন তখন আমি আগাবো না। আমি আগাবো না। বিমোরিয়াম বুঝছো কিনা কও। দেখছো এই মেয়েটা আগে দিয়ে বলে বুঝে নাই, এখন হাসতেছে, বলে ও এটাই কথা। আমার চিল্লে এবার বলে যে এটাই কথা। আরে ওই বুঝছো কি না? হ্যাঁ বুঝছো, ঠিক আছে। আমাকে একটা চকলেট দিয়ে যাও, যে কষ্ট করে বুঝাইছি তোমার জন্য, এক্সট্রা করে বুঝাইছি। তোমার বাসা আমার পাশে আছে কিন্তু আমি জানি, আমার চকলেট এনে দিয়ে যাবা। হোমওয়ার্ক এটা তোমার। আচ্ছা তাহলে আমরা এভাবে বের করতে পারবো। ওকে ভাইয়া, ভালো কথা। এবার আসো, a romantic math. রোমান্টিক ম্যাথটা কি? একদা এটা কাপল ছিল। তোমরা জানো কাপল মানে কি? কাপল মানে হচ্ছে জোড়া। এটা হচ্ছে আমার মনুষ্য জোড়া, মানে দুইজন কপতি ছিল। তারা দুজন হাত ধরে পাশাপাশি বসেছিল, দাঁড়াই ছিল। ও হাত এটা না, এবং খিলখিল করে হাসতেছিল। এবং এই কপত একটা হাত দিয়ে একটা মাথার উপর ছাতা ধরিয়েছিল। আচ্ছা দুজন মিলে একসাথে ছাতা ধরে রাখছে। ও হাউ রোমান্টিক, ছাতা ধরে রাখছে, ভালো কথা। এখন হঠাৎ করে তারা এখন কি করতেছে জানো? ওই যে তাদের পিছনে দেখো কক্সবাজার সমুদ্র সৈকত। তারা সমুদ্র সৈকতে আমাদের সন্ধ্যাবেলায় যখন সূর্য দিগন্ত রেখার কাছাকাছি, চারদিকে লালে লাল, তখন তারা এভাবে আমাদের ছাতাটা ধরিয়ে আছে। হাউ রোমান্টিক, হোয়াট ফিলিংস। ও এখন হঠাৎ করে একটা জোরে বাতাস বহিল, কপতিদের হাত থেকে ছাতাটা ছুটিয়ে গেল। এরপরে সেই ছাতাটা আকাশে উড়িয়ে গেল। শেষ পর্যন্ত একজন আমাদের ছাতাটাকে এই জায়গায় দেখা গেল। প্রশ্ন হলো, এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে বাতাস কি পরিমাণ কাজ করলো? আমার ছাতা যেটা, সেই ছাতাটার ভরকেন্দ্র ছিল ভাই ঠিক এই পজিশনে। তার বর্তমান ভরকেন্দ্র ঠিক এই পজিশনে। এখন প্রশ্ন হলো আমাদের কপতের ভর হচ্ছে, কপত এর ভর হচ্ছে 50 কেজি, কপতির ভর হচ্ছে 60 কেজি। কপতির ভর হচ্ছে 60 কেজি। আমাদের ছাতার ভর হচ্ছে 0.1 কেজি। এখান থেকে বলা হলো, এই চিত্রটা পরীক্ষায় দিয়ে দিল। পরীক্ষায় তোমাকে বলা হলো তোমাকে এই চিত্রটা দিয়ে দিল। পরীক্ষা এই চিত্রটা দিয়া তোমাকে কইল, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। আর এখানে যে দূরত্ব, এটা হচ্ছে 5 মিটার দূরত্ব। এবার তোমাকে বলা হলো এখানকার বাতাস অভিকর্ষ বলের বিপরীতে বাতাস কি পরিমাণ কাজ করলো? এই কপতে আমার পাইলে পুরো দুনিয়া লেভেলে মাইর দিবে। এত রোমান্টিক একটা অবস্থা, ওদের কোথায় আমাদের সাঁতারাই গেল গা। ওই বাসায় বসে এই ম্যাথটা এখন করবা, কইরা আমাকে আনসার বলবা কুইক। এই দূরত্বটা 5 মিটার। তোমাকে বলা হলো অভিকর্ষ বলের বিপরীতে বাতাস কি পরিমাণ কাজ করলো?
কও কও তাড়াতাড়ি কও। কুইক 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 তাড়াতাড়ি। কক্সবাজারের সমুদ্র সৈকতে একজোড়া কপোতী বেড়াতে গিয়েছে। সমুদ্রের সামনে থেকে মাথায় ছাতা দিয়ে তারা রোমান্টিসিজম করিতেছে। মাঝখানে হঠাৎ করে বাতাস কি করিয়েছে, ছাতাটাকে উড়িয়ে নিয়ে আছে। সেটা আমাদের উদ্দীপকে দেখানো আছে। এখন তোমার কোয়েশ্চেন করা হলো কি পরিমাণ কাজ করলো। সাইবল 42.43 জুল। বাকিরা কই, এত লেট করলে কেমন হবে? তানিষ্কেও মুন্তা 4.24353। স্নেহা 4.244। সবাই তো ঘুরে ফেলছে। যাক আসি এবার। হুদাই দিছি এই জিনিসটা, কোনো দরকার নেই ভাই। উড়াইছে আমার ছাতা, কপতির তো আর উড়াই নাই, তাহলে উড়াইছে কি ছাতা। তো ছাতারে উড়াইছে মানে ছাতার বটটা হিসাব করব। তাহলে এম এর মান হচ্ছে 0.1 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে এইচ এর মান হবে, এটা যদি 5 হয়, এটা যদি, তাহলে এটা হচ্ছে 5 sin 60 ডিগ্রি। এর মানে 5 sin 60 মান √3/2। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে W = mgh মানে 0.1 × 9.8 × 2.5 √3। ক্যালকুলেশন করে যেটা আসে এত জুল, এটা হচ্ছে আমার আনসার। শেষ। ভরকেন্দ্রের উলম্ব সরণ। এবার দেখি আজকের জন্য লাস্ট ম্যাথ। একটা ম্যাথ করব, একটা ম্যাথ করে আমাদের ক্লাস শেষ। এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব ভালো করে বুঝতে হবে। আর এই ম্যাথের জন্য একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এইচ মান হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তা আসো আমি কোয়েশ্চেনটা লিখি, সুন্দর করে লিখে রাখবা। ভূমি থেকে এইচ উচ্চতার n সংখ্যক একই ধরনের ইটকে n সংখ্যক m ভরের একই ধরনের ইটকে একটির উপর একটি রেখে স্তম্ভ তৈরি করতে
অভিকর্ষ বলের বিপরীতে অভিকর্ষ বলের বিপরীতে কি পরিমাণ কাজ করতে হবে? এটাই হচ্ছে কোয়েশ্চেন। এটা করলে আমাদের আজকের ক্লাস শেষ। এই কপতির ভর কেন কাউন্ট করতে হবে? কাজ কাকে দিয়ে করছে? কাজ কে করছে? বাতাস। কার উপর কাজ করছে? ছাতার উপর কাজ করছে। উড়ে গেছে ছাতা, অন্য কোনো কিছু না। ছাতা উড়ে গেছে, তো ছাতারে উড়ে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ করছে, তাহলে ছাতার ভরটা কাউন্ট করব। যারা উড়ে নিবে তার ভর। এই ম্যাথটা মারাত্মক একটা ম্যাথ। ওকে, আসো আমরা সলভ করি। তবে খুবই ইজি, মিনিংটা বুঝতে হবে। এই ম্যাথের মিনিংটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। এটা মনে করো ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তো এই ভূমিতে অনেকগুলো ইট আছে, ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো আছে। এটা মনে করো একটা ইট। এই ইটের উচ্চতা হচ্ছে এইচ, ইটের বর হচ্ছে আমাদের এম। আর বুঝতেই পারতেছো বরকেন্দ্র হচ্ছে ইটের ঠিক মাঝখানে। আর একটা ইট আছে, এরকম অনেকগুলা আছে। কতগুলা? এন সংখ্যক। তারা ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমার টার্গেট কি তৈরি করা ভাইয়া? স্তম্ভ তৈরি করা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে আমার একটা ইট, এটা হচ্ছে আমার একটা ইট, এটা হচ্ছে আমার একটা ইট। সেই ইটটাকে আমি একটাকে আরেকটার উপরে তুললাম, এটার উপরে আরেকটা তুললাম, এটার উপরে আরেকটা তুললাম। এভাবে একটার উপরে একটা তুলে তুলে তুমি কি তৈরি করবা? স্তম্ভ তৈরি করবা। আই রিপিট অ্যাগেইন, তুমি এগুলাকে একটার উপর একটা এভাবে তুলে তুলে স্তম্ভ তৈরি করবা। সবাই কিন্তু ভূমিতে আছে, এরকম ভূমিতে আমার অনেকগুলো ইট এভাবে ছড়ানো ছিটানো আছে। ভূমিতে অনেকগুলো ইট আমাদের এভাবে ছড়ানো ছিটানো আছে। হ্যাঁ, সেখান থেকে আমি কি করব? একটার উপর একটা রেখে রেখে আমরা স্তম্ভ তৈরি করব। তো আমি যদি এই যে ইটগুলাকে একটার উপর একটা রেখে যদি এরকম স্তম্ভ তৈরি করি, আমরা একটার উপর একটা রেখে এরকম স্তম্ভ তৈরি করতে যাচ্ছি, এরকম আমার এন সংখ্যক আছে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে অভিকর্ষ বলের বিপরীতে, সেটাই আমাকে কোয়েশ্চেন করা হলো। তাহলে আমরা সেটাই পড়তেছি। আর প্রত্যেকটা ইটের যে প্রস্থ সেটা হচ্ছে এমজি এইচ। ওকে, এবার আসো আমি স্তম্ভ তৈরি করব কোথায়? এই যে এই পজিশনে। এখানে যে ইটটা আছে এই ইটটাকে আমি এখানে নিয়ে যাব। প্রথমত একটা ইট রাখবো। ওকে ভাইয়া, প্রথমে একটা ইট রাখলাম, একটা ইট রাখলাম। এই ইটের ভরকেন্দ্র কোথায় ভাই? এটা। এই প্রথম ইটের জন্য যে কৃত কাজ সেটাকে আমি নাম দিচ্ছি W1 সমান এম জি। আমি কাকে নিচ্ছি? এম ভরের একটা ইট, যাকে নিব তার ভর ইন্টু জি ইন্টু এইচ। এইচ মানে কি? ভরকেন্দ্রের উলম্ব সরণ। তোমরাই আমাকে বলো, এই ভূমির যে কোনো জায়গা থেকে একটা ইটকে আমি এক জায়গায় নিলাম যেখানে স্তম্ভ তৈরি করব, বলো কত আমার এইচের মান কত হবে? প্রথম ইটটাকে ভূমিতে রাখতে কি পরিমাণ আমাদের এইচের মান কত হবে বলো তো? প্রথম ইট যদি ভূমিতে রাখি এইচের মান কত হবে? কোয়েশ্চেনের আনসার দাও। এইচের মান কত হবে? কোয়েশ্চেনের আনসার দাও। প্রথম ইট এইচের মান কত? প্রথম ইটের জন্য এইচের মান কত? আমি এইচ বলছি, এইচ মান হচ্ছে W = mg এইচ, ফর্মুলার এইচ। W = mg এইচ, ফর্মুলার এইচ।
শুরুতে বলে দিই, সবাই যে আনসারগুলো দিচ্ছ প্রত্যেকটা আনসার ভুল। এখানে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। তুমি চিন্তা করো, প্রথম ইটটাকে যখন আমি এখানে সরাইলাম, ভরকেন্দ্রটা কতটুকু লম্বালম্বিভাবে সরছে। এই যে এতক্ষণে একজনে আনসার দিতে পারছে, সাইফুল, আনসার 0। এতক্ষণে একটা কারেক্ট আনসার পাইলাম, আনসার 0। সিয়াম 0। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখো ইটটা আমার ভূমিতেই ছিল। হ্যাঁ, তো ভূমিতেই যখন ছিল, সেই ভূমির ইটটাকে তুমি ভূমিতেই রাখছো। তো ভূমিতে যখন ছিল, এই পয়েন্টটা আমার এখানে, তো তুমি তাকে এখানে আনছো, এখান থেকে সরাইয়ে এখানে আনছো, সে এখন কোথায়? এখানে। তুমি বলো ভরকেন্দ্র কি লম্বালম্বিভাবে সরছে? হ্যাঁ, সরে তো নাই, না ভাই, ভরকেন্দ্রটা লম্বালম্বিভাবে সরে নাই। তাহলে ভরকেন্দ্র যদি লম্বালম্বিভাবে না সরে, এইচের মান 0। বলো আমরা এটা বুঝছি কিনা? তুমি ইটটা কোত্থেকে নিচ্ছ? ভূমি থেকে। কোথায় নিচ্ছ? ভাই ভূমিতেই রাখছি। প্রথম ইটটা এখান থেকে নিয়ে আমি নাচানাচি করে এখানে রাখলাম। তুমি যা করো না কেন, শুরুতে ভরকেন্দ্র এখানে, শেষে ভরকেন্দ্র এখানে। এই ভরকেন্দ্র লম্বালম্বিভাবে কতটুকু সরলো? বেশ সরে নাই, লম্বালম্বিভাবে সরে নাই। ডানে বামে সরে আমার কোনো লাভ নাই। লম্বালম্বিভাবে যে সরণ তাকে আমরা বলি উলম্ব সরণ। এই লম্বালম্বিভাবে তো সরে নাই, এর মানে এস এর মান 0। এটা বুঝছো কি না? হ্যাঁ, এবার বলি, ভূমি থেকে কোন একটা বস্তুকে সরিয়ে আবার ভূমিতে নিয়ে আসলে কৃতকাজ কত? 0। কেন? তুমি ভূমি থেকে সরিয়ে আবার ভূমিতে নিয়ে আসছো, এর মানে তার উলম্ব সরণের কোনো পরিবর্তন হয় নাই। তুমি পুরো দুনিয়া ঘুরে যদি আবার এখানে আনো, এর মানে শুরুতে উলম্ব সরণ যা, বর্তমানে উলম্ব সরণ তা। দ্যাট মিনস উলম্ব সরণের মান 0। উলম্বভাবে কোনো সরণ হয় নাই, দ্যাট মিনস আনসার 0, এস এর মান 0। তাহলে আমরা বলবো প্রথম স্তম্ভ তৈরির ক্ষেত্রে প্রথম ইটের জন্য কোনো কৃতকাজ নাই। এখন তুমি বলো ভাইয়া ইটটাকে যে আমি সরাইছি আমার কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে। কেন? কারণ তুমি বল প্রয়োগ করছো, কিন্তু এই বলের জন্য কোনো কাজ করা হয় নাই। ওই কারণে বলতেছি কোনো কৃতকাজ নাই। কষ্ট হয়েছে কেন? কারণ তুমি বল প্রয়োগ করছো। অনেকে বলে ভাইয়া আমি একটা দেওয়াল ধাক্কা দিচ্ছি, অনেকক্ষণ পর্যন্ত যদি এভাবে ধাক্কা দিই, দেওয়াল কি সরছে? সরে নাই, কিন্তু আমি হাঁপায়ে গেছি। কেন? কারণ আমি বল প্রয়োগ করছি। আমি বল প্রয়োগ করছি, কাজ হয় নাই, মানে আমার বলটা কোনো কাজে লাগে নাই। বাট বল প্রয়োগ করলে তোমার কি শক্তি ক্ষয় হবে না? হবে। ওই কারণে তুমি কি হয়ে গেছো? অস্থির হয়ে গেছো, তুমি ঘাম ঝরাই ফেলছো, বাট কোনো কাজ হয় নাই। কাজ হয় নাই, বল প্রয়োগ করি নাই বলি নাই, বল প্রয়োগ করছি কিন্তু কোনো কৃতকাজ পাই নাই। ক্লিয়ার কিনা? এই প্রথম ইট ক্লিয়ার কিনা বলো? প্রথম ইট ক্লিয়ার কিনা? 1 নাম্বার ইট ক্লিয়ার কিনা? ইট নাম্বার 1 ক্লিয়ার কিনা বলো তো? যদি ক্লিয়ার হয় আমরা 2 নাম্বার ইটে যাব। নাম্বার 1 ইট ক্লিয়ার। 1 নাম্বার ইট ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি 2 নাম্বার ইটে যাব। তানিশকে মধ্যে খুব ভালো একটা এই যে কমেন্ট করছে, বলে যে আমি যে এতক্ষণ পড়াইছি সেখানে কোনো কাজ হয়নি। আসলেই তো, এই যে দেখো এখানেই হচ্ছে আমার ভরকেন্দ্র, হার্ট। আমি এতক্ষণ পর্যন্ত পড়াইলাম, আমার ভরকেন্দ্র এখানেই আছে, কোনো উলম্ব সরণ হয় নাই। এভাবে সরে কোনো লাভ নাই, এভাবে সরলে আমরা কৃতকাজ পাই। সো আমি এতক্ষণ পরে আসলে কোনো কাজ হয় নাই। খুব কি জটিল রে, কি জটিল। দারুণ দারুণ, তোমাকে স্যালুট, বাস্তব প্রয়োগ। হ্যাঁ, এবার আসো, এই কনসেপ্ট যদি ইন্টারমিডিয়েট আমার মাথায় আসতো, আমি কোচিংয়ের স্যাররা বলতাম, স্যার আপনার তো কোনো উলম্ব সরণ হয় নাই, তাহলে তো আপনার কোনো কৃতকাজ হয় নাই, তাহলে তো আপনি এখানে আমাকে টাকা নেওয়ার কোনো কারণ হয় না, আপনি তো কাজ করেন নাই। এটা তুমি আমার কইতে আইও, তখন আমি কব কাজ করিনি তো কী হয়েছে, কষ্ট তো করছি, কষ্টের টাকা দাও। মানুষ কষ্টের জন্য টাকা নেয়, কাজের জন্য টাকা নেয় না। আচ্ছা, এবার আসি 2 নাম্বার ইট। এটাতে আমাদের অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এতে কনফিউজড হয়ে যায়।
ভাই কেন এটা লিখছে? হ্যাঁ কারণ আছে। 2 নাম্বার ইট কৃতকাজ W2 ইকুয়ালস টু mg ইন্টু কত লিখবো? দেখো একটা ইটকে এখানে সরাইলাম, এবার আরেকটা ইট ভূমি থেকে আনবো, আমি ধরে নিলাম এখান থেকে আনতেছি, ওই ইটটাকে কি করব? এটার উপর বসাবো না? সেকেন্ড ইট যেটা সেটাকে কি করব? ভূমি থেকে আইনা প্রথম ইটের উপর বসাবো, তাহলে তো স্তম্ভ তৈরি হবে। আসো এই সেকেন্ড ইট যেটা তার ভরকেন্দ্র কোথায়? এই যে এখানে। তাহলে বলো তো আমি সেকেন্ড ইটটাকে কোত্থেকে আনলাম? ভূমি থেকে। তোমাকে বলাই হয়েছে প্রত্যেকটা ইট ভূমিতে আছে, তাহলে ভূমি থেকে সেকেন্ড ইটটাকে তুমি এখানে আনলা। এই আনসার দাও। W ইকুয়ালস টু যদি সেকেন্ড ইটের জন্য mg লিখি, ভরকেন্দ্রের উলম্ব সরণ কত 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 একটু আমাকে বলো দেখি এবার কয়জনে পারো। ভূমি থেকে এটার উপরে তুললাম, একটার উপর আরেকটাকে তুলে দিলাম, বলো উলম্ব সরণ কত? না পারলে মাইস। তানবীর তন্ময় এক্স্যাক্টলি ইটের উচ্চতা সমান মানে এইচ এর সমান। তানিষ্কা মুনতাহা মাইক চলবে, টুইস না এইচ। বারবার একটা কথা বলছি না ভাইয়া, আমি কোত্থেকে আনছি? ভাই ভূমি থেকে আনছি। তো ভূমিতে ভরকেন্দ্র কোথায়? এখানে। এখন কোথায়? এখানে। তো ভরকেন্দ্র কতটুকু উপর দিকে সরছে হিসাব করো না। হ্যাঁ এই যে তাহলে দেখো ভাই, হ্যাঁ আমার ভরকেন্দ্র আগে এখানে ছিল, এখন এখানে আছে, তাহলে মধ্যবর্তী সরণ মানে কি? এটা বলা যে কথা এটা বলা সেম কথা। এর মানে সে কতটুকু উপরে উঠলো? ভরকেন্দ্রটা এখান থেকে এখানে উঠলো লম্বালম্বিভাবে। এটা অ্যাকচুয়ালি কি দেখো তো ভাইয়া, মনে করেন এটা একটা ইট, তার উচ্চতা হচ্ছে এইচ। মনে করেন ভাইয়া এটা আরেকটা ইট, যেহেতু সমান সমান ইট তার উচ্চতা এইচ। এটার ভরকেন্দ্র ভাই এখানে, তাহলে ভাইয়া এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h/2। ভাই এটার ভরকেন্দ্র এখানে, তাহলে বলতে পারবো এটা হচ্ছে h/2, কারণ ভরকেন্দ্র মাঝখানে, এটা হচ্ছে h/2। তাহলে দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি? প্রথম ইটের অর্ধেক মানে h/2, দ্বিতীয় ইটের অর্ধেক মানে h/2, h/2 প্লাস h/2 মানে কি? h। এটাই তো, এটাই আমার h। তাহলে আমার এখানে mg h। বলো বুঝছি কি না? যখন দ্বিতীয় ইট তুলতেছি তখন হচ্ছে mg h। দ্বিতীয় ইটের জন্য h এর মান হবে h, দ্বিতীয় ইটের জন্য কি হবে? h। বলো এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো? দ্বিতীয় ইটের জন্য h, এটা বুঝছি কিনা? ও কি ট্যালেন্ট রে বাবা, বুঝে গেছে। ধ্রুব জিজ্ঞেস করার আগেই বলে দিছে। নিশ্চয় আমি এবার জিজ্ঞেস করবো তোমাদেরকে, এটা না পারলে তুমি তো বাসায় টানা 1 ঘন্টা কান ধরে দাঁড়ায় থাকতে হবে। আমি বাসায় ফোন করে আন্টিকে বলে দিব। এখান থেকে তুমি এবার প্রথম ইট বসানো হয়ে গেছে, দ্বিতীয় ইট বসানো হয়ে গেছে, 3 নাম্বার ইটটাকে ভূমি থেকে তুলে এখানে বসাবো। কাকে বসালাম? 3 নাম্বার ইট। এর মানে সে এটার উপর বসবে এখানে। এবার যে পারবে না 1 ঘন্টা বাসায় কান ধরে দাঁড়ায় থাকবা। বলো বলো উলম্ব সরণ কত 3 নাম্বার ইটের জন্য? W3 সমান কত? mg ইন্টু কত দিব বলো? হ্যাঁ এবার সবাই পারতেছে। হ্যাঁ সাবাস। এই বলো না এর পরেরটা কী হবে? এই বলো না, বলো না। এরপর ভাইয়া এটা 3 নাম্বার ইট গেল, কারণ আমাদের ভাই এখান থেকে আবার এতটুকু তুললাম মানে কি প্রত্যেকবার আমাদের এইচ পরিমাণ এক্সট্রা বাড়তেছে। এবার ভাইয়া আরেকটা ইট তুলবো, তাহলে আমার দেখেন
এটা আমাদের এটাও এইচ টোটাল হয়ে গেল টোয়াইস এইচ। এবার ভাইয়া 4 নাম্বার ইট তুলবো। 4 নাম্বার ইটের জন্য কত বলে ফেলো। 4 নাম্বার ইট, এই যে 4 নাম্বার ইট স্তম্ভ তৈরি করতেছি এখানে, তাহলে সে এখান থেকে এতটুকু উঠলো, তাহলে দেখো এটা হচ্ছে আরেকটা এইচ, তাহলে এইচ 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 3H, তাহলে আমাদের 3H বসবে, এইভাবে চলতে আছে কন্টিনিউয়াসলি। তাহলে আমি যদি বলি ভাইয়া 5 নাম্বার ইট W5 জমান mg ইন্টু 4H, 6 নাম্বার ইট mg ইন্টু 5H, মানে একটা জিনিস খেয়াল করছো, যত নাম্বার ইট তার থেকে একটা কম এইচ। তাহলে আমাকে বলো তো সবাই দেখি বলো তো, সবাই বলো তো 421তম ইটের জন্য কত এইচ, বলো তো 421তম ইটের জন্য কত এইচ। এটা পারলে ওকে, 421তম ইটের জন্য কত এইচ। Yes, 420। 1 নাম্বার ইটের জন্য 0, 2 নাম্বার ইটের জন্য 1, 3 নাম্বার ইটের জন্য 2, 4 নাম্বার ইটের জন্য 3, 5 নাম্বার ইটের জন্য 4, মানে 1 কম। তাহলে 420তমর জন্য 21তম ইটের জন্য হচ্ছে 420 420H। পারবো না? পারবো। তাহলে বলো তো nতমর জন্য কত ভাইয়া, mg ইন্টু হবে mg ইন্টু 420H। nতমর জন্য কত, nতমর জন্য হচ্ছে mg ইন্টু n-1 ইন্টু H। বুঝছে কি না? বুঝছি কি না বলো, বুঝছি কি না? এবার তোমারও তো বলছে টোটাল কৃত কাজ, প্রথম ইট করলা, দ্বিতীয় ইট করলা, তৃতীয় ইট করলা, চতুর্থ ইট করলা, তোমাকে বলছে টোটাল, এর মানে সবাইকে যোগ করে দিলে টোটাল পেয়ে যাবা। জি ভাইয়া পেয়ে যাবো। আগে বলো আমরা একটু বুঝছি কি না। ওকে, যদি বুঝি তাহলে আমরা একটু এখানে সুন্দর করে সাজাই লিখি। তাহলে আমি চিত্রটা মুছে ফেলতেছি। এবার দেখো আমি টোটাল কৃত কাজ বের করতেছি ভাইয়া। তোমাকে বললো কয়টা ইট, n সংখ্যক ইট, তাহলে আমরা বলবো টোটাল কৃত কাজ সমান প্রথম ইটের জন্য কৃত কাজ, দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ, তৃতীয় ইটের জন্য কৃত কাজ, চতুর্থ ইটের জন্য কৃত কাজ, এভাবে nতম ইটের জন্য কৃত কাজ। প্রথম ইটের জন্য কৃত কাজ হচ্ছে ভাইয়া 0, দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ হচ্ছে mgh, তৃতীয় ইটের জন্য হচ্ছে mg ইন্টু 2H, চতুর্থ ইটের জন্য হচ্ছে mg ইন্টু 4H। দেখো পরীক্ষায় কিন্তু তোমরা আর ব্যাখ্যা করা লাগবে না, একটা চিত্র এঁকে দিবা আর এগুলো মুখস্থ মতো লিখে দিতে পারবে না, এখন তো বুঝে গেছো কাহিনী। এবার আমাদের এভাবে nতম ইটের জন্য হচ্ছে mg ইন্টু n-1 ইন্টু H। এবার আমরা কি করলাম ভাইয়া, জিরোটা বাদ দাও, প্রত্যেকটা থেকে mgh কমন যায়। আমি যদি mgh কমন নিই তাহলে কি হয় দেখো, কি হয় দেখো, প্রথমটার মধ্যে কিচ্ছু নাই, মানে হচ্ছে mgh ছাড়া 1 আছে, এরপরে 2 আছে, এরপরে 3 আছে, এরপরে এভাবে n-1 পর্যন্ত আছে। তাহলে আমরা বলতে পারি না 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n-1 পর্যন্ত ইন্টু mgh। এটা কি একটা ধারা না? এবার আসো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে চলতে চলতে n, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত বলো তো? 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত জানতে চাই। এটার আনসার বলো, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত জানতে চাই। এক থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত জানতে চাই। শাবাশ, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এবার তুমি দেখো 1 থেকে n-1 পর্যন্ত, তাহলে তুমি এখানে যেটাকে n বলছিলা এটা হচ্ছে সেখানে n-1। তাহলে দেখো ভালো করে খেয়াল করে, ইকুয়ালস টু n বলতে এখানকার n বলতে এখানে n-1 মিন করে, কারণ n-1 পর্যন্ত, n মানে হচ্ছে কত পর্যন্ত,
n-1 পর্যন্ত, n এর জায়গায় n-1, n ইন্টু n+1, n এর জায়গায় n-1 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে দেখো 1 1 কাটাকাটি থাকে n, তাহলে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 mgh। এটা ঠাড়া মুখস্থ করবে এমসিকিউর জন্য, tm ফর এমসিকিউ। আর রিটেনে তো তুমি বের করে যোগ করে দিবা, রিটেনে তো আর n সংখ্যক বলবে না, n সংখ্যক বললে অ্যাডমিশনে বলতে পারে, বাট ইন্টারমিডিয়েটে তোমাকে n সংখ্যক বলবে না, 3টা 4টা 5টা এরকম বলবে। তো ইন্টারমিডিয়েটে যতটা বলে ততটা তুমি সরাসরি যোগ করে দিতে পারবে, এটা কোনো ব্যাপার না, ওইটার জন্য ধারা করা লাগতেছে না। বাট যদি n সংখ্যক বলে তখন তোমাকে ধারার মাধ্যমে এই ফর্মটা এনে দিতে হবে। মুখস্থ রাখতে পারো n ইন্টু n-1 ডিভাইড বাই 2, যেখানে n মান হচ্ছে কতটা ইট, যদি 10টা হয় n এর মান 10 বসাই দাও, 20টা হলে 20 বসাই দাও, যেটা বসো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কৃত কাজ, টোটাল কৃত কাজ। বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। ওকে শেষ, বুঝছি কিনা বলো। তবে একটা হোমওয়ার্ক আছে, আমি একটু দেখাই দিচ্ছি হোমওয়ার্কটা। আচ্ছা, আমি তোমার বই থেকে একটা হোমওয়ার্ক দেখাই দিই, এটা তপন স্যারের বইতে করা আছে, আমি দেখাই কোয়েশ্চেনটা। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, হ্যাঁ। 5টি ঘনকাকৃতি পাথরখণ্ডের প্রতিটির আয়তন হচ্ছে এত, ভর এত, এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কৃতকাজের পরিমাণ। এখানে অনলি 5টির কথা বলছে, হ্যাঁ 5টি। তো এখানে তোমাকে আনসার দেখানো হয়েছে, পুরোটা আনসার বলে দিছে। এখন তুমি আসলে বুঝতা না যে আসলে কেন আমার এখানে এভাবে করলো। তো এই প্রশ্নটা আমি করানোর পর এখন তুমি এই ধরনের সব পারবা ইনশাল্লাহ। তো তোমার কাজ হচ্ছে এই প্রশ্নটা সলভ করা, বাসায় বসে বসে এটা সলভ করবা। আর এর বাইরে যা যা আছে আমরা আগামী দিন ইনশাল্লাহ পড়াবো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এই ম্যাথটা অবশ্যই করবা, কারণ এক্সাম এই ধরনের আসতে পারে। আসসালামু আলাইকুম।